228 পৃষ্ঠার রসায়ন বের করো। দেখো সিইউডিটা কি? সিইউডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেনের চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানি সিইউডি বলে। এটা আসে কিন্তু সৃজনশীল আকার আসে। সিইউডি কি? সিইউডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। আর এটা সংজ্ঞাটা হচ্ছে কি, 1 লিটার পানিতে যে রকম জৈব অজৈব দূষিত পদার্থ থাকে, ওই দূষিত পদার্থকে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় সিইউডি। এরপরে আসো বিইউডিটা কি? বিইউডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কোন পানিতে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষক। দেখো সিইউডি আর বিইউডি হচ্ছে, সিইউডি হচ্ছে জৈব অজৈব, সিইউডি হচ্ছে জৈব অজৈব, আর বিইউডি হচ্ছে কি শুধু জৈব, যেগুলা পচনশীল। ওই জৈব দূষকগুলাকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বলা হয় বিইউডি। দুটোটাই কিন্তু দূষকের পরিমাণ, তাহলে এটা পড়ে ফেলবা তোমরা। এরপরে আসো পানির বিশুদ্ধকরণ। পানির বিশুদ্ধকরণ হচ্ছে ক্লোরিনেশন প্রক্রিয়া। ক্লোরিনেশন প্রক্রিয়া এখানে বলতে বুঝাইতেছেন, ক্লোরিনেশন হচ্ছে, তারা আমি একটা পৃষ্ঠা নাম্বার বলি তোমাদেরকে। হ্যাঁ 300 পৃষ্ঠায় আছে। হ্যাঁ এখানে লিখে রাখো তোমরা 300 পৃষ্ঠা। এই 300 পৃষ্ঠা। আর ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এটা হচ্ছে কি ব্লিচিং পাউডারের সংকেত। এই ব্লিচিং পাউডার দ্বারা কেনা কয়, ব্লিচিং পাউডার দ্বারা পানি বিশুদ্ধকরণটা হচ্ছে কি ক্লোরিনেশন প্রক্রিয়া। তখন এটা কি হয়, এটা পানিতে দিলে এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড উৎপাদন হয়। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা বিয়োজিত হয়ে বেগে পানি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি উৎপাদন হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেন উৎপাদন হয়। এই অক্সিজেনটা কি করে, যে জীবাণু, এই জীবিত জীবাণুকে এটা জারিত করে ফেলে। জীবাণু প্লাস এই অক্সিজেন, এটাকে বলা হয় জারিত জীবাণু। তখন জারিত জীবাণু মানে হচ্ছে কি, জীবাণু হচ্ছে এককোষী। যেমন দেখো এই যে আমরা বলি যে ইয়ার কথা, যে করোনা ভাইরাসের সাবান দিয়ে হাত ধুলে করোনা ভাইরাস মারা যায় কেন? কারণ হচ্ছে করোনা ভাইরাস এগুলো এককোষী, ভাইরাসের ইয়াগুলো হচ্ছে এককোষী, কোষপ্রাচীর হচ্ছে কি ফ্যাট জাতীয়, মানে হচ্ছে চর্বি জাতীয়। এই চর্বি জাতীয় দ্রব্যকে কি করে, ওই যে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি অথবা যে কোনো স্যানিটাইজার অথবা সাবান ব্যবহার করলে এগুলো আইসা এই কোষপ্রাচীরটাকে কি করে জারিত করে ফেলে। তো কোষপ্রাচীরকে যেমন একটা ডিমের খোসাকে যদি বেঁকে ফেলা হয়, তাদের ডিমের খোসাটাকে ডিমটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো ঠিক জীবাণুটাকেও যদি আমরা এইভাবে দর্শক দিয়া খোসাটাকে যদি ভেঙে ফেলতে পারি তাহলে জীবাণু মারা যায়। এই অক্সিজেনের কাজটা হচ্ছে কি এইভাবে এসে কি করা, জীবাণুটাকে ধ্বংস করা। এটাই হচ্ছে কি মানে ক্লোরিনেশন প্রক্রিয়াটা।
তোমরা এটা পড়ে ফেলবা। এরপরে আসো মেইন খরচ যেখানে আছে সেখানে আমরা যাই। হ্যাঁ, এরপরে আসো ফুটানো পদ্ধতি। পানিকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে ফুটালে পানি জীবাণু মুক্ত হয়। তো এখানে কিন্তু তবে আর্সেনিক যুক্ত পানিকে যত ফুটাইবা তত আর্সেনিকের মাত্রা বেড়ে যায়। এরপর হচ্ছে থিতানো। এক বালতি পানিতে 1 চামচ ফিটকারি। ফিটকারির সংকেতটা কেমনে? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 পানি। দেখো ফিটকারির সংকেত কিভাবে পড়বা? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। এটা লিখে লিখে মুখস্থ করবা। পটাশিয়াম সালফেট। দেখো পটাশিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, এই জন্য 2 এসে। অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। তারপরে ডট চিহ্ন 24 পানি। হ্যাঁ, এটা হচ্ছে কি ফিটকিরি। এবার এটা তোমরা ফিটকিরি লিখলাম তো, এবার তোমরা বলো এখানে মোট কয়টা পরমাণু আছে হিসাব করে আমার দেখাও। এখানে মোট কয়টা পরমাণু আছে তোমরা হিসাব করো দেখি। এটা হলো উপপাদ্য 23 অনেক ইম্পর্টেন্ট। হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা একটু মনোযোগ দিয়ে শুনো, এটাই পড়াবো। এটা হচ্ছে বৃত্ত, যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করব। মনে করি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, এ বি সি এডি। তাহলে প্রমাণ করতে হবে যে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজে যেই কোনো দুইটার বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি বা 200। কোণ বি যোগ কোণ বি সমান 180। একইভাবে আমরা প্রমাণ করতে হবে কোণ এ যোগ কোণ সি সমান 180। এটা দুইটা প্রমাণ করতে হবে। একটা প্রমাণ করতে পারলে আমাদের হয়ে যাবে। তো আমরা একটা বৃত্তের কেন্দ্র হইছে 2a আর 2c যুক্ত। এখন আসলে খুব ঠান্ডা মাথায় আমরা কিন্তু এর আগে করছিলাম, ওই পিছনের থেকে ওই থিওরিটা কাজে লাগাবো। তো যদি আমরা সাব যদি দেখো, সাব যদি এটা করি, প্রমাণ আমি সরাসরি প্রমাণে যাচ্ছি। প্রমাণ একই সাব এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। তো কেন্দ্রস্থ কোণ এ ও সি ও বৃত্তস্থ কোণ হচ্ছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ হলে বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে এবিসি। হ্যাঁ, এবিসি।
তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই ABC। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জন্য কোণ AOC সমান 2 ইনটু ABC। এরপরে আরেকটা জিনিস দেখো, এবার আমরা সাব এইটা ধরাতে এরকম আসছে। এবার আসো যদি আমরা সাব উপরেরটা ধরতাম, সাব যদি এটা ধরি, সাব ওইটা ধরলে কেন্দ্রস্থ কোণ হয় এইটা আর বৃত্তস্থ কোণ হবে এটা। দেখো আমরা যদি সাব ওইটাকে ধরি তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এইটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। এবার এই কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে AOC, আমি আর বর্ণনা দিলাম না। কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে AOC আর এখানে বৃত্তস্থ কোণের নাম হচ্ছে ADC। স্যার আবার বলি, যদি আমরা উপরের চাপটা ধরি ABC চাপটা ধরি তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ হবে AOC এটা আর বৃত্তস্থ কোণ হবে এটা। কিন্তু দেখো দুটা কেন্দ্রস্থ কোণ একই রকম লিখে ফেলছি, এই জন্য এখানে দুটা কোণকে পৃথক করার জন্য একটা প্রবৃত্ত কোণ, এই কোণটা হচ্ছে প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ কাকে বলে? যে কোণের মান 180 থেকে বড় আর 180 থেকে বড় আর 360 থেকে ছোট, সেই কোণকে প্রবৃত্ত কোণ বলে। আবার বলি, যে কোণের পরিমাণ 180 থেকে বড় আর 360 থেকে ছোট সেই কোণকে প্রবৃত্ত কোণ বলে। এই যে এই কোণটা 180 থেকে বড় 360 থেকে ছোট, এই জন্য এটা হচ্ছে প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ তাহলে আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। তোমরা বইটা খুলে এই যে দুইটা সমীকরণ পর্যন্ত করাইছি এতটুকু পড়ো তোমরা, আর বই একটা ভুল ঠিক দেখে এটা ঠিক করা আছে কিনা। হ্যাঁ তোমরা পড়ো, ভুল নাই মনে হয়। বিটা যদি নিচে থাকে ভুল নাই, যাদের বইয়ে বি নিচে আছে ওইটা ভুল নাই। হ্যাঁ দেখা হচ্ছে, ভালো করে বুঝে নাও ওই জায়গাটা কিন্তু। হ্যাঁ তারপরে দেখো, এবার আমরা দুটা যোগ করি। দুটা যোগ করলে কি হইব? কোণ AOC যোগ প্রবৃত্ত AOC। সরাসরি আমরা এই দুই যোগ করব, তো এই দুইটা কমন নিয়ে নিই আমরা। এই দুইটা কমন নিলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে কোণ ABC যোগ কোণ ADC, এই দুইটা যোগ করলাম। এবার একটা জিনিস দেখো, কোণ A কোণের মান কত, এই দুইটা কোণের যোগফল কত। দেখো AOC হচ্ছে এই জায়গাটা, AOC হচ্ছে এই জায়গাটা আর প্রবৃত্ত AOC হচ্ছে এই জায়গাটা। তাহলে এই পুরা দুইটা কোণের যোগফল হচ্ছে 4 সমকোণ। এই দুটোটার যোগফল 4 সমকোণ, কারণ এটা পুরাটা একটা বৃত্ত হয়ে যায়, এইজন্য 4 সমকোণ। তাহলে এটা পুরাটা যদি হয় 4 সমকোণ সমান সমান 2
কোণ এ বি সি যোগ কোণ এডিসি। এবার 2 দিয়ে 2 কাটা গেলে কত হয়? 2 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে হয় 2 সমকোণ। হ্যাঁ, তো শেষ, প্রমাণিত। দেখো তোমরা এটা। সবাই একটু তাড়াতাড়ি দেখো, এটা ভালো করে একবার ঠান্ডা মাথায় দেখো। স্যার হ্যালো, স্যার লেখাগুলো অনেক ঝাপসা, কিছু বোঝা যাইতেছে না। ওইটাই দেখতে বলছে, দাঁতটা তোমার না একই সমস্যা। স্যার হ্যালো, স্যার আজকে কি কোনো এক্সাম আছে? কে এক্সামটা আজকে না কালকে থেকে নিব। আরে আসছে তো একটু অনেক কাজ রাখুন। ওইটা তোমাদের 20 তারিখ অনেক হয়ে গেছে। হ্যাঁ, দেখা হচ্ছে, বুঝাইছে এটা। জি স্যার। এটার আলোকে এরপরে হচ্ছে কটা, এটা 23 নাম্বার, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা দেখো অনুসিদ্ধান্ত অবজেক্টিভের জন্য 6 নাম্বার, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। এসব কি বলছে? এই তো, এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, অবজেক্টিভ কিন্তু আসবে এরকম, এই যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করো, এই বললাম বর্ধিত, যে বহিস্থ কোণ উৎপাদন হবে এইটা, এই কোণ সমান, এই এক্স কোণ, ওইটা এক্স কোণ হলে এটাও এক্স কোণ হবে। বিপরীত অন্তস্থ, এটার অন্তস্থ কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে অন্তস্থ বিপরীত কোণের সমান। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6। শুধু প্রশ্ন বুঝবে এটা, বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, বৃত্তের মধ্যে যদি তোমরা একটা সামান্তরিক অঙ্ক করো তাহলে এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। তারপর 24 নাম্বার উপপাদ্য, কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। তার আবার বুঝাই বলে এটা কি বলছে। একটা চতুর্ভুজ এ এ বি সি ডি, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার যদি বি কোণ আর ডি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, যেই কোনো দুটো বিপরীত কোণ 180 ডিগ্রি হলে বলছে বিন্দু চারটা সমবৃত্ত। অর্থাৎ
বিন্দু সাইডটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। সমবৃত্ত মানে বিন্দু সাইডটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। তো আমরা একটা কাজ করি, এমন একটা বৃত্ত অঙ্কন করি, মানে এ বি সি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকবো। অঙ্কন করার সময় আমরা এ বি সি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। এই একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা সিডি বাহুকে সেট করছে, আবার কি এডি বাহুকে সেট করছে। আচ্ছা আবার বলি, এ বি সি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকবো, যাতে এটা ডি বিন্দু দিয়ে না যায়, এরকম করে একটা বৃত্ত আঁকবো। তো মনে করি বৃত্তটা সিডি বাহুকে ই বিন্দুতে সেট করছে, তারপরে আমরা এ ই যোগ করব। শেষ। এবার দেখো তোমরা কিভাবে আঁকবা। তোমরা আঁকার সময় প্রথম বৃত্তটা আঁকবা, এটাকে আঁকার পরে এইভাবে বাইরে এইভাবে অঙ্কন করে দেব। এটা এ বি সি, এটা ডি, এটা ই, এই যোগ করবা। তোমরা এইভাবে অঙ্কন করবা। তো এই প্রমাণে দেওয়া আছে কত, বি কোণ আর ডি কোণ। স্যারের সংক্ষেপে বুঝাইতেছি, পড়ার সময় তোমরা এই সংক্ষেপে করবা প্রথমে, তারপরে বিস্তারিত মুখস্থ করবা। তো এইটা দেওয়া আছে, এটা তো মানে 180 ডিগ্রি, কিন্তু অঙ্কন অনুসারে কি হইব, এই দেখো এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ, এই এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। এটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের বিপরীত দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। দেখো এখানে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ, আমাদের এর আগের উপপাদ্য অনুসারে তো বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণ দুটার যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে বি কোণ আর ই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ দেখো এতটুকু মনোযোগ দাও। দেখো আমরা দুটো 180 ডিগ্রি হওয়ার কারণে আমরা এইভাবে লিখতে পারি। এবার লিখলে বি আর উভয় পক্ষ থেকে বি আর বি কোণ বাদ গেলে বি কোণ আর ই কোণ সমান হবে। এবার একটা জিনিস তোমাদেরকে দেখায়, এইটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজ এই কোণ আর তার বিপরীত কোণ কোনোদিন সমান হতে পারে না। এই কোণ আর এই কোণ কোনোদিন সমান হবে না, কারণ আমরা আগে শিখছি এই কোণ হচ্ছে এইটা আর এটার যোগফল। আবার স্যারে বুঝাবে, এই কোণ আর এই কোণ কোনোদিন সমান না, কারণটা হচ্ছে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সমান। তো তোমরা একটা জিনিস দেখো, চিত্রের মধ্যে ডি কোণ কই আছে, চিত্রের মধ্যে ডি কোণ হচ্ছে এইটা আর এই কোণ হচ্ছে এইটা। তাহলে ত্রিভুজ এ ডি ই এর ই হচ্ছে বহিস্থ কোণ আর ডি হচ্ছে অন্তঃস্থ কোণ। ই হচ্ছে বহিস্থ কোণ আর ডি হচ্ছে অন্তঃস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সব সময় অন্তঃস্থ কোণের থেকে বড়। তো স্যার আবার বুঝা বলি, গাণিতিক অনুসারে এইটা সমান আসছে, কিন্তু অসম্ভব, এটা সমান হতে পারে না। কারণ ত্রিভুজ এ ডি ই এর বহিস্থ কোণ ই, অন্তঃস্থ কোণ ডি এর থেকে বড় হবে। তাহলে আমরা যে প্রমাণ করছি এটা তো ভুল হতে পারে না, আমরা যেটা প্রমাণ করছি এটা ভুল হতে পারে না। তাহলে আমাদের প্রমাণটা কখন সঠিক হইব? আমাদের প্রমাণটা তখনই সঠিক হবে যখন আমরা এইটাকে টান দিতে নিয়ে যাই। আবার বুঝাই বলি, আমাদের প্রমাণের সাথে চিত্রের কোনো মিল নাই। প্রমাণে বলছে ডি সমান ই কোণ, চিত্র বলছে ই আর ডি সমান না, এটা বড় হবে ডিটা ছোট হবে। তাহলে ই আর ডিটা কখন সমান হবে? যদি আমরা এটাকে টান দিয়ে ডি তে নিয়ে যাই, ই রে যদি আমি টান দিয়ে ডি তে নিয়ে যাই, তাহলে বৃত্তটাও সাথে সাথে ডি তে চলে যাবে।
আবার যদি ডি কে টান দিয়ে ইতে নিয়ে আসি তাহলে ডিটাও বৃত্তের উপরে চলে আসবে। আবার বুঝাই বলি স্যার, যদি এ বি সমান ই বানাইতে চাই, না হয় ই কে টান দিয়ে বৃত্তে দিতে হবে। ই কে টান দিয়ে বৃত্তে দিলে বৃত্তেটাও বৃত্তে চলে যাবে, তাহলে বি বৃত্তের উপরে অবস্থিত হবে। অথবা ডিটাকে টান দিয়ে আমরা ইতে নিয়ে আসবো, নিয়ে আসলে ডিটাও বৃত্তের উপরে অবস্থিত হবে। তাহলে একটা জিনিস দেখো, এ বৃত্তের উপরে আছে, বিও বৃত্তের উপরে আছে, সিও বৃত্তের উপরে আছে। ওই টানাটানি করলে, অর্থাৎ এটা যদি আমরা মানি, তাহলে বি বিন্দু আর ই বিন্দু হইব অবিন্দু বিন্দু, মানে একই বিন্দু। এই যেহেতু বৃত্তের উপর অবস্থিত, তাহলে বিও বৃত্তের উপর অবস্থিত হবে। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি ও ডি সমবৃত্ত। শেষ করো। পরে 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 বলবো। না না পরে বলবো। আচ্ছা, তাহলে যাদের উচ্চতর গণিত নাই তারা একটা স্তর চলে যাও, আর উপাদ্য দুটা শেষ করো, রসায়নের জায়গা শেষ করো। আর তোমাদের কালকে পরীক্ষা, ইসলাম ধর্ম পরীক্ষা ছিল, তো ওই অংশটুকু কালকে পরীক্ষা, আগামীকালকে। আর আগামীকালকে পরীক্ষা যে তোমরা ইমেল আইডি আমি দিব একটু পরে, কিভাবে দিব যে ইমেল আইডিটা তোমরা আবার সুন্দর করে দিও। অনেকে যে পাও না, সেই ইমেল আইডি তোমরা বল দাও, ঠিক আছে? দেখো ইমেল আইডি কোনটা দিবে আমি তোমাদেরকে বলি, তারা একটু দাঁড়াও, স্যার একটু জয়েন দিই। তাহলে আবার বলি কিভাবে তোমরা তোমাদের যে কোন ইমেল আইডিটা দিবা।
মোবাইলে গিয়ে তোমরা এই অ্যাপসে ক্লিক করবে, ক্লিক করলে গুগলে ক্লিক করবা, ক্লিক করার পরে গুগল যে লেখাটা আছে লেখার উপরে এই যে তোমাদের ছবি অথবা গোল বৃত্ত একেবারে ডান দিকে উপরে কর্নারে আছে, তো গোল বৃত্ত বা ছবি যেটা আসে ওইটাতে ক্লিক করবা। ক্লিক করলে একেবারে দেখো যে স্যারের ছবির পাশে মনির হোসেন দিয়ে নিচে লেখা আছে কিন্তু ইমেল আইডিটা। এরকম ইমেল আইডি তোমাদের যে এটা মোবাইলে যেটা আসে সেটা দিবা, তাহলে তোমাদের কিন্তু ইয়াটা পাইবা যে স্যারে যে প্রশ্নটা দিই সেটা পাইবা। আর প্রশ্ন কিভাবে পাইবা সেটা তো স্যারে আগে দেখাইছে, আবার দেখায় প্রশ্নটা কিভাবে পাইবা এইভাবে দিবে। অ্যাপসে যাইবা, জিমেলে যাইবা, যাওয়ার পরে কি করবা তোমরা দেখবে এখানে যে দেখো প্রথম লেখা আছে টাইম ইফ আই মি, এরকম লেখা থাকে প্রশ্নের নামটা আসবে। যেমন এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা ক্লাস 10 এর ছিল। আর যদি না থাকে তাহলে এটাকে কই স্ক্রিনটাকে আঙ্গুলের নিচের দিকে টান দিবা, নিচের দিকে টান দিছে দেখো আমার নতুন আরো কতগুলো ইমেল আসছে, তাহলে তোমাদের এরকম আসবে, আসলে ক্লিক করবা। ক্লিক করলে তো এই বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নটা এরকম আসবে, তারপর ওপেন দা ফর্ম, ফর্মটা ওপেন করবা, স্যার এটা ওপেন হবে না। তাহলে তোমরা এইভাবে আছে না পরীক্ষাটা দিবা। হ্যাঁ, আর ইমেল আইডি কিভাবে কোনটা দিতে বলছি ওইটাই দিবা। তাহলে আমি তোমাদের একটা ফরম্যাট আছে না ইয়াতে দিয়ে দিব, কিনা কয় গ্রুপে দিয়ে দিব, ওইভাবে ফিল আপ করে দিব ওইখানে। এবার উচ্চতর গণিত দেখো তো সিলেবাসটা নাও, যাদের উচ্চতর গণিত নাই তারা অন্য সাবজেক্ট নাও। আরে করো, বের হয়ে যাও, বের হয়ে পড়ো। আর যাদের উচ্চতর গণিত আছে দেখো কোন দ্বারা নেব। স্যার 11.2। 11.2 দিয়ে পড়ানো ছিল না? স্যার 11.1 পড়ানো হয়েছে 2 এবারে পরীক্ষায়। আচ্ছা, দাঁড়াও তাহলে ওইটা পড়াই, একটু ডাউনলোড করো। 11.2 এটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, আমরা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তো মনে করো ত্রিভুজটাই আঁকি, এ একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। এরকম ধরলাম, ধরে এবার যেটা সূত্র হচ্ছে বিন্দুগুলোকে লেখা লাগবে না, এটা আছে বই লেখা দিও। বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই, দিকে নিয়ে পাই, এইভাবে লিখে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, এখানে যদি কাঁটাটা থাকে ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, এইভাবে ঘুরে। তাহলে আমরা বলছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাই নিয়ে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে। তাহলে প্রথম এর যেটা আছে সেই মানটা লিখে ফেলবা, এর মান হচ্ছে x1 a y1। এবার
এর থেকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, যদি এর থেকে সি তে আসি তাহলে ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়, তাহলে এর থেকে সি তে যাব না, এর থেকে বি তে যাব, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে এর থেকে বি থেকে। এইভাবে প্রথম যেটা দেওয়া থাকে বিন্দু সেটা দিয়ে শুরু করব, রেজাল্টটা পরে দেয়া লাগাইতেছে এখন। এরপরে বি, বি এর মান হচ্ছে x2 y2। এরপরে সি এর মান হচ্ছে, এবার বি এর থেকে আসবো কোথায়, সি তে, x3 y3। ঘড়ির কাঁটাতে ঘুরে তো আবার আগের জায়গায় আসে, তাই না? আগের জায়গায় আসলে 1 মিনিট বা 1 ঘন্টা হয়। তো আমরা আগের জায়গায় আসতে গেলে কোথায় আসা লাগবে, সি থেকে আবার এ তে আসা লাগবে। এই x1 এই y1 মনে রাখবা এটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোন জায়গা থেকে শুরু করবা সেটা হচ্ছে তোমার প্রথম বিন্দু কোনটা দেওয়া থাকে। প্রথম বিন্দু দেওয়া থাকলে এইটার মানটা বসায়, এবার পরে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা আছে ওইখানে যাইবা, তারপর এটা, তারপর আবার আগের জায়গায় আসবা। এবার যদি তোমরা বলো এইখানে বি, এইখানে যদি সি থাকে, তাহলে কি হবে, এ লিখবা। এ লিখার পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কোথায় আসে, সি আসে, তাহলে এইখানে হবে সি এর মান। তারপরে আসে কি বি, এইখানে হবে বি এর মান। তারপরে আসে আবার এটা, কিন্তু এইখানে এ বি সি এ থাকবে, এটা এখানে সাজানো আকারে থাকবে, কিন্তু মান বসানোর সময় ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়ে যাবে। এরপরে এটার একটা গুণফল নিয়ম আছে, ওই সামনে একটা হাফ আমি দিই না, হাফ আছে। এবার আসো সমান এই হাফ। এবার গুণটা কিভাবে হয়, আর গুণের মতন, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে। তো x1 আর x3 গুণ হবে x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। হ্যাঁ, এইভাবে গুণ হলো। তারপরে গুণ হবে তারপরে দেখো তো এইভাবে গুণ হচ্ছে, তো উপরে থেকে নিচের দিকে, আবার নিচের থেকে উপরের দিকে গুণ হবে, এইটা এইটা আর এটা। y1 তখন নিচের দিকেরটা মাইনাস হবে, y1 x3 মাইনাস y3 x2 মাইনাস y2 x1। এইভাবে গুণটা হবে। দেখো তোমরা একটু বুঝে নাও। তার বলো তার মাইনাস কেন হইছে? সূত্রের মাইনাস, এটা বিপরীত দিকে নিচের দিক থেকে যেগুলো যাবে এগুলো মাইনাস হবে। তাহলে তোমরা ইয়া করো, উদাহরণ 13 দেখো, উদাহরণ 13। উদাহরণ 13 দেখো, এখানে কি বলছে, একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ক্ষেত্রফলও দেওয়া আছে 4 বর্গ একক হলে আর এর সম্ভাব্য মান নির্ণয় করো। আর এর মানটা নির্ণয় করতে বলছে। তো এইখানে একটা জিনিসের শীর্ষবিন্দু বিবেচনা করে কথাটা কি বলছে দেখো তোমরা সবাই। এখানে হচ্ছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষ, এ হচ্ছে 1 3, বি হচ্ছে কত 5 1, সি 3 r। এর ক্ষেত্র 4 একক, কিন্তু আর এর মান যে দেওয়া নাই
আমরা এই জন্য আছে না এটাকে চিত্র রাখতে পারবো না। আর এর মান দেওয়া না থাকার কারণে আমরা তার চিত্র রাখতে পারবো না। তখন আমরা কি করব, বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে নিই, অর্থাৎ এর পরে বি, বি এর পরে কি, সি, এরকম করে আমরা কল্পনা করব। বিবেচনা করে প্রথম দেখো এর মানটা বসাইছে 1 3, তারপরে বসাইছে কত বি এটা 5 1, তারপরে বসাইছে সি 3 আর তারপরে বসাইছে 1 3। আবার বলি এটা চিত্র কেন আঁকে নাই, কারণ আর এর মান তো আমরা জানি না, এই জন্য এটার মানটা আছে না আমরা চিত্র রাখতে পারি না। এখন এই নিয়ম অঙ্ক করতে গেলে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া লাগে। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কেমনে যাব, আমরা ধরে নিছি, বিবেচনা করে নিছি এর পরে বি, বি এর পরে সি, এটা বিবেচনা করে আমরা অঙ্ক করব। করার পরে এরপরে দেখো গুণটা কিভাবে করছে। গুণটা ডাইরেক্টও করা যায় আবার ভেঙে ভেঙে করা যায়, তো তোমরা ডাইরেক্ট করবা না, তোমরা ভেঙে ভেঙে করবা। তাহলে তো হাফ, হাফের পরে তাহলে 1 এর সাথে 1 গুণ 1 ইনটু 1 প্লাস 5 এর সাথে গুণ হচ্ছে 8, তারপরে হইছে প্লাস 3 ইনটু 3, এবার শুরু মাইনাস, মাইনাস 3 ইনটু 5, তারপরে মাইনাস 1 ইনটু 3, তারপরে হচ্ছে মাইনাস আর ইনটু 1। তাহলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে গুণটা করো, করার পরে আসবে কত 1 প্লাস 5 আর প্লাস 9 মাইনাস 15 মাইনাস 3 মাইনাস 8। এবার আসো হাফ, সবগুলা যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 4r মাইনাস 8। এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নিলে আর ঘড়ির কাঁটার দিকে নিলে আর বিপরীত দিকে নিলে কি হয়, ঘড়ির কাঁটার দিকে নিলে ক্ষেত্রফল ঋণাত্মক আসে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ক্ষেত্রফলের মান ধনাত্মক আসে। আবার বুঝাই বলি স্যার, যদি তোমরা ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে ক্ষেত্রফল আসবে নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ক্ষেত্রফল আসবে পজিটিভ, তবে মান একই আসবে, শুধু চিহ্নটা বিপরীত দিকে হবে। তো এখন দেখো এই যে আমরা একটা ক্ষেত্রফল বাইর করছি, এই ক্ষেত্রফলটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে সেটা এটার মান হবে পজিটিভ, আর যদি আমরা ভুল ধরে থাকি তাহলে এটার মান আসবে নেগেটিভ। এই জন্য এটা প্রশ্নমতের মধ্যে দেখো মডুলাস ব্যবহার করছে। স্যার আবার বুঝাই বলি, আমরা তো ধরে নিছি এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে নিছি, আমাদের বিবেচনা যদি সঠিক হয় এটা পজিটিভ, আমাদের বিবেচনা যদি ভুল হয় মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না হয় তাহলে এটার মান হচ্ছে নেগেটিভ। এই জন্য এখানে মডুলাস ব্যবহার করা হয়েছে। এই মডুলাস সমান সমান 4, কারণ ক্ষেত্রফল 4 একক দেওয়া আছে। পরের বার কি করা যাবে, এই হাফ আমরা এখানে একটু কাজ করে ফেলতে পারতাম, 2 কমন নিয়ে কাটাকাটি করলে 2r মাইনাস 4 লিখতে পারতাম, যে দাগ দিই তো এইভাবে নিয়ে আর সিম্পল করে থাকি 4r মাইনাস 8 ইকুয়াল হচ্ছে কত 4 প্লাস মাইনাস 4, a 4r মাইনাস 8 ইকুয়াল প্লাস মাইনাস 4 দুগুণে 8। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা মান বাইর হবে, 4r মাইনাস 8 ইকুয়াল 8, আর মাইনাস চিহ্ন দিলে আরেকটা মান 4r মাইনাস 8 ইকুয়াল মাইনাস 8। তাহলে এইখানে এই ক্ষেত্রে কি হবে, a2 দিয়ে গেলে প্লাস হয়ে যায় 8 8 16, তাহলে 8 8 16 16 4 দ্বারা ভাগ করলে 4, এখানে এইটা মাইনাস আছে দিয়ে গেলে প্লাস হয়ে যায়, তখন 4r ইকুয়াল 0, r এর মান হচ্ছে কত 0, তাহলে r এর মান হবে 4 অথবা কত 0। তাহলে ক্ষেত্রফলটা তোমরা এইভাবে বের করতে পারবে। আর
এরপর আমরা দেখি উদাহরণ 12 পড়বা তোমরা। উদাহরণ 12 তো এটা মান দেওয়া আছে এবিসি শীর্ষ বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমাদের কাজ হবে স্থানাঙ্ক বসানো। এই স্থানাঙ্কটা গ্রাফ পেপারও বসাতে পারো আর তোমাদের খাতার মধ্যে রাফ আকারও বসাতে পারো। হ্যাঁ, যে কোনো একভাবে এটা বসাতে পারো। বুঝছো নি? মানে বসাইরে দেখাইতে হবে যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে আছে কিনা, তোমরা ইয়া করা লাগবে। হ্যাঁ, স্যার বলো। আসি তো বাসায়, গতকালকে স্যাররে কল দিছিলাম। স্যার বলছে টাইপগুলো করাই ফেলতে। হ্যাঁ, আমি তো আচ্ছা আমি তোমার অপশন এ হচ্ছে 1 4, বি হচ্ছে -4 3, সি হচ্ছে 1 -2, ডি হচ্ছে 4 0। এটা সারে ধরে নিছি। এবার লিখবো কি, এবার চিত্র আঁকবো। এই কর্নারে চিত্র আঁকবা। 1 4, 1 এখানে 4 এখানে, এ 1 4 আঁকাবো ভালো। বি হইছে -4 3, -4 3 এই দিকে। সি হচ্ছে 1 -2, 1 -2 এখানে। আর ডি হচ্ছে 4 0, 4 0। এবার আসো এখানে আমরা কি করব। ত্রিভুজের ক্ষেত্রে সবগুলা কিন্তু একই নিয়মে। এবার এটা আমরা যোগ করি। এই যোগ করলাম। এবার লিখবো বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ। কোন জায়গা থেকে শুরু করবা? প্রথম যে বিন্দু এখান থেকে শুরু করবা, এইটা থেকে শুরু 1 4। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটাকে পাও সেটা দেখো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পাইতেছি গেলে বি পাইতেছি। বি এটা হচ্ছে -4 3। এরপরে পাইতেছি আমরা কত? সি 1 -2। তারপরে পাইতেছি 4 0। আবার দেখো অনেকে এতটুকু এসে থেমে যায়, তখন উত্তর হয় না। এরপর আবার কোথায় যাব? যেখান থেকে রওনা দিছি সেইখানে যাইতেই হবে, ইয়াতে গিয়ে বুঝতে হবে। এর থেকে রওনা দিছি তো আবার এতে যাই বুঝতে হবে। তো গেলাম এতে। আবার বুঝাই বলি, প্রথম যে বিন্দু সেটা থেকে শুরু করবা, এটা যেখানে থাকুক না কেন ওইখান থেকে শুরু করবা। এরপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তাহলে আসলাম বি তে। বি থাকুক না সি থাকুক দেখার দরকার নাই, তোমার দেখবা শুধু স্থানাঙ্ক। তাহলে -4 3। এরপরে বি এর পরে এটার পরে হবে এটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা লিখলাম। এটার পরে এটা লিখলাম 4 0। অনেকে এখানে এসে ভুল করে। ভুলটা কি? ডি পর্যন্ত লেখে বাকি শেষটা লেখে না। কারণ ঘড়ির কাঁটা দেখো যেখান থেকে শুরু করে 12টা থেকে শুরু করে আবার 12টাতে ফিরে আসে, সেটা সেকেন্ডের কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক, ঘন্টার কাঁটা হোক। এখানকার ক্ষেত্রে যেখান থেকে ছাত্ররা শুরু করবে সেখানে আবার ফিরে আসা লাগবে। তো আবার ফিরে আসলাম 1 4। এবার ক্ষেত্রফল কি হবে? হাফ। আমি ডাইরেক্ট গুণ করে ফেলি। 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8। আর এটা গুণ দিব। 1 আর 0 গুণ করলে 0, 4 এর 4 গুণ করলে 16। এবার হচ্ছে উল্টা গুণ, তো মাইনাস, সূত্রে মাইনাস। 4 4 16। দেখো 4 এর 4 গুণ করলে -16 হয়। -16 আর এই মাইনাসে হয়ে যাবে +16। এবার সূত্রের মাইনাস। 3 একে 3, তাহলে -3। আবার সূত্রের মাইনাস। 4 দুগুণে 8, -8। -8 আর এই মাইনাসে গুণ করলে হয়ে যায় কি +8।
আর সূত্রের মাইনাস 0 আর 1 গুণ করলে হয় 0। বাস এইভাবে আছে না, তোমরা ক্ষেত্রফলগুলো বের করে ফেলবা। কত কত বের করবা আমি বলি তোমাদেরকে, বইয়ের দিকে তাকাও। চতুর্ভুজ হোক আর পঞ্চভুজ হোক সব এক রকম। উদাহরণ তো সবগুলা করবা তোমরা। অনুশীলনী 1 নম্বরে আসো, মানে 12.2 এ 11.2 এর 1 এর ক কি একের ক তোমরা কি বলছে? ক এ বি বি সি সি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং এ বি সি এর পরিসীমা নির্ণয় করো, এটা পারবা। তারপরে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো যখন বলে তুমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়েও পারো, আবার ওই যে বাহু দিয়ে আছে বাহু আর অর্ধ পরিসীমা ওইভাবে মানে পুরাতন নিয়মও পারো, যেভাবে ইচ্ছা সেইভাবে করবা। 2 নাম্বার, নিম্নের প্রতি ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 2 নাম্বারটা করো তোমরা। 1, 2 আর 8 এই তিনটা অঙ্ক কালকে করে রাখবা। 1, 2 আর 8 হ্যাঁ এখনই অঙ্কটা তুলে নাও। আর তোমাদের পরীক্ষা কালকে তো 5 হয়েছে 9টা থেকে 9টার দিকে, আর ইসলাম শিক্ষা পরীক্ষা হবে 9টার কালকে 5 এর পরে যে কোনো সময় পরীক্ষা দিবে। স্যার শোনা যাচ্ছে না। কালকে 5 এর 9টায়, এবার শোনা গেছে নি? আর পরীক্ষা হচ্ছে 9টার পরে। আর এসডব্লিউ কি 11.2 এ 1, 2, 8। স্যার ইমেল অ্যাড্রেস কি আবার দিতে হবে? স্যার দিতে হবে।